ওই রোগী রাখা যাবে না, মেরে ফেলানোর অর্ডার আইছে, হাসিনা সরকার বলেছে এই কথা যে হ্যাঁ মারা যেতাম, দেশের জন্য মারা যেতাম, দেশের জন্য করেছে। এখন দেশের লোকজন আমাদেরকে ভুলে গেছে। আমরা হচ্ছে সাভার পাখিজা ওখানে জব করতাম আর কি, চাকরি করতাম। চাকরি করার সময় জাহাঙ্গীরনগরের যে আন্দোলন ছিল, আন্দোলনে আমরা আবার অংশগ্রহণ করছিলাম। করার পরে আমার ছোটো ভাইয়ের এখানে একটা বুলেট গুলি লাগার পরে হচ্ছে সবাই সামনের দিকে এগোচ্ছিল এবং আমাদের সাথে আর কেউ নাই, তিনজন ছিলাম। তাও আমরা তিনজন ওকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছিলাম কোন হসপিটালে যাব। পরে এখন এক হসপিটালে গেছি, যার পরে বলে কি যে ওই রোগী রাখা যাবে না, মেরে ফেলানোর অর্ডার আইছে, হাসিনা সরকার বলেছে এই কথা। আচ্ছা, আমরা আপনার নাম একটু জানতে চাইবো। আপনারও তো গুলি লেগেছে? হ্যাঁ, আমার মোহাম্মদ আকাশ মিয়া। আকাশ। আপনার আপনার হাতটা একটু দেখি, আমরা একটু হাতটা দেখি তার, যে এই হাতে এগুলো কি স্প্রিন্টার ছিল? হ্যাঁ হ্যাঁ, আপনার ওই যে অপারেশন করে সেলাই দিছিল, যে পিন মারছিল আপনার। ওকে ওকে ওকে, মানে এখানে পিন মারা হয়েছিল এবং এখানেও আপনার গুলির চিহ্ন আছে। আচ্ছা আচ্ছা, থাক, নামাতে হবে না, নামাতে হবে না, আমরা বুঝতে পেরেছি, আমি দেখেছি। ওকে, তার মানে আপনি গুলি বহন করছেন। আচ্ছা, তো ওই দিন বলবেন যে আসলে আপনারা তো দুজনেই নেমেছিলেন, গুলি লেগেছিল কাকে আর কাকে গুলি লাগে নাই? স্যার ওর গুলি লাগছিল, আমার গুলি লাগে নাই। পরে আমার ওর 3-4 ভাই বিরাদার ছিল, আমরা সবাই মিলে ওকে নিয়ে আবার হসপিটালে তার মানে আপনারা দুজনেই তো ওই দিন মারা যেতে পারতেন। যে হ্যাঁ মারা যেতাম, দেশের জন্য মারা যেতাম, দেশের জন্য করেছে। এখন দেশের লোকজন আমাদেরকে ভুলে গেছে। আপনি তো দাবি করছেন যে আপনি ওই দিন রাজপথে ছিলেন, আপনারা দুজন। আমরাও সেটা অবিশ্বাস করছি না, কিন্তু যেহেতু মিডিয়া, আমাদের কিছু প্রমাণ দরকার যে আপনারা ওই দিন মাঠে ছিলেন এবং আপনারা চিকিৎসা নিয়েছেন, কিংবা কোনো ছবি, কোনো ফুটেজ কি আছে আসলে আপনাদের কাছে? স্যার এই যে আমাদের হসপিটালের ছাড়পত্র আছে, সবগুলোই আছে। আমরা একটা ছাড়পত্র দেখছি, সেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের, এবং ডেট দেওয়া আছে 15ই অগাস্ট 2024, অর্থাৎ এখন থেকে প্রায় 2 বছর আগের। তো এর আগে নিশ্চয়ই আরেকটি হাসপাতালে আপনারা ভর্তি ছিলেন, সেটির কাগজপত্র আমরা একটু দেখি। এটি হচ্ছে 19 জুলাই 2024, তার মানে আন্দোলনের দিন। এটা ফার্স্ট টাইম জি। তো এই দিন কোন হসপিটালে আপনারা গিয়েছিলেন, তারা কি বলেছিল? তারা বলছিল আমাদেরকে যে আপনারা এখন এখানে রাখেন না, রাখলে পারা পুলিশ এসে নিয়ে যেতে পারে, নিয়ে মেরে ফেলাই দেবো। হ্যাঁ, পরে ওখান থেকে আমরা তাড়াতাড়ি ভয়তে নিয়ে যাই, নিয়ে যাই অন্য একটা ছোটো করে হসপিটালে নিয়ে আমরা চিকিৎসা করি। পরে ওখান থেকে নিয়ে বাসায় রাখছিলাম কত 1 সপ্তাহ মতন। পরে হাসিনা সরকার যাওয়ার পরে তারপর আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আইছিলাম। আপনাদের সঙ্গে আপনাদের আম্মা আছেন নিশ্চয়ই, আমরা একটু মায়ের সঙ্গে কথা বলি। যে আপনার তো 2 সাহসী সন্তান পেয়েছেন, ওই দিন যদি তারা এই দুজন মারা যেত রাজপথে, আপনার কি অবস্থা হতো, কোথায় গিয়ে দাঁড়াতেন? দাঁড়ানো ঠাই তো স্যার নেই এখন। যে একটা ঘর ছিল দুই বান টিন দিয়ে, তাও বিক্রি করে আমার ছেলের আমি চিকিৎসা করাইছি, অপারেশন করাইছি। আর এখন আবার গেছে মাসের 19 তারিখে অপারেশনের ডেট ছিল, আমি টাকার জন্য করতে পারিনি। ওই দিনকে আসলে পুলিশ যে বলেছিল যে দ্রুত, মানে হসপিটালের লোকজন বলেছিল দ্রুত নিয়ে যান, না হলে পুলিশ মারাই ফেলবে, কেন বলেছিল একটু বলবেন? স্যার বলছিল যে শেখ হাসিনা সরকারের নিষিদ্ধ আছে, এসব রোগী কোনো ভর্তি করা যাবে না, এই কথা বলছিল আর কি। আপনার সংসারে আর কে কে আছে? আমার এই 2টা ছেলে, 2টা মেয়ে বিয়ে দিছি, ওর আব্বু মারা গেছে। তাহলে এই 2 সন্তান মারা গেলে আপনার সংসার বা আপনি কিভাবে চলতেন? এখন তো কি করব, ঘরটাও এখন নেই, বুঝছেন? যে ঘর নাই, খাই না, তাহলে কিভাবে টিকে আছেন? নেই। গার্মেন্টসে চাকরি করতাম, ওই ছেলের পাশে দৌড়াই দৌড়াই এই জায়গায় যায়, এরকম যায় যে আমার চাকরিটাও গেছে। তাহলে আপনি যেহেতু এখন সংসারের বড়, দায়িত্ব তো আপনাকেই নিতে হবে, তো আপনার এখন সরকারের কাছে চাওয়া কি? স্যার আমাদের সরকারের কাছে চাওয়া, সরকার যেন আমাদের কাছে সহযোগিতা করে, ওই জন্য কোনো একটা ভাতা করে দেয়। স্যার তা নাহলে পরে আমি চালাতে পারবো না স্যার, আমি অতটা কাজকাম করতে পারি না। আমি মাসে 7,000 টাকা বেতন পাই, আমি চালাতে পারি না ফ্যামিলি আমার। সরকারের তো আসলে 3টা ক্যাটাগরি আছে, আপনি জানেন নিশ্চয়ই, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি। 3টা ক্যাটাগরিতে আসলে সরকার ভাতা দেয়। তো আপনারা কার কার কাছে গিয়েছিলেন এই পর্যন্ত এই ভাতা পাওয়ার জন্য? স্যার আমরা গেছিলাম জুলাই ফাউন্ডেশনে গেছিলাম, ওখানে আমাদের কোনো কথা অ্যালাউ করে নাই। আমাদেরকে বলছে যে আমরা বিজি আছি, আপনারা পরে আসেন। পরে গেছি, আমাদের কোনো কথাই শোনে নাই। আমাদেরকে বলেছে যে 2 দিন পরে আসেন, এই কথা বলছে। আমাদের উপজেলায় গেছি, আমাদের এমনি লিস্ট নিয়েছে, কোনো আমাদের খোঁজখবর কেউ নেয় নাই। অনেকে আমাদের সাথে কথা বলছে, কেউ কোনো খোঁজখবর নেয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা তো ভাতা পাওয়ার জন্য আসলে রাস্তায় তো নামেননি? জি না, আমরা চাইছিলাম যে সুন্দর একটা দেশ হবে, সেই দেশের জন্য সবাই শান্তিভাবে চলতে পারে, এরকম একটা দেশ চাইছিলাম আমরা। সেই দেশটা হয়েছে, এখন আমাদের পাশে কেউ নাই। আমরা যে আন্দোলন করছি, কার ডাকে আসলে আন্দোলনে গিয়েছিলেন যে কেউ পাশে নাই? দেখা গেছিলাম আমরা চাইছিলাম যে সুন্দর একটা দেশ গর্ব, যে সরকার আসবে, সরকার আমাদের পাশে দাঁড়াবে, এরকম তো আমরা চাইছিলাম একটা সরকার। কিন্তু সরকার পাশে নেই। সরকার পাশে আছে, এখন এই যে পাশে আছে দেখেন, আমাদের পাশে তো আছে, না তো আমরা যে রাস্তায় থাকতাম। আপনারা এলাকার
বিএনপি কোনো নেতা বা জামায়াতের কোনো নেতা বা কোনো পার্টির নেতার সঙ্গে দেখা করেছেন? দেখা করছি, এই আপনার ইউনিয়ন বিএনপি নেতার সাথে দেখা করছি। সারা শুধু একই কথা কয়, কই যে পরে আসেন, এই কথা বলে, করে যে এখন এগুলো কোনো কাজ কাম আসে নাই, পরে আসেন। আমরা তো অত কিছু বুঝিও না যে কার কাছে যাবো। আর বড় নেতার কাছে গেলি পারা, সে কয় কি যে এখন সময় নাই, এই কথা বলে। আচ্ছা, যেহেতু আপনি আছেন তাদের এখন অভিভাবক, আপনি কিছু বলবেন? কি বলবো, আর আমার আর বলার মতো ভাষা নেই স্যার। এখন আমার ছেলেটার চিকিৎসা হচ্ছে সবচেয়ে বড় কথা, তারপরে হচ্ছে আমার বসবাস করার একটু ঠাঁইও নেই, একটা বিটাই শুধু আছে, একটা থাকার একটা ঘরও নেই। আর আমার ছেলে তো কোনো ভবিষ্যৎ নেই, যা দিয়ে কোনো কাজকর্ম করবে, ও তো সেই লাইফটাই বাদ। মানে এরকম বাংলাদেশকে চেয়েছিলেন যে যেখানে আপনার ছেলেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করবে বা নতুন স্বাধীনতা আনবে, সেখানে তাদের এই পরিণতি হবে? না, এরা তো কোনো সময় জন্য আশা করছিলাম না। আশা করছিলাম যে তারা দেশের জন্য যুদ্ধ করতেছে, আরও 5 মায়ের সন্তান গেছে, আমার 2টা ছেলে গেছে। আপনার এখন চলতে ফিরতে কি ধরনের অসুবিধা হচ্ছে একটু বলেন তো? আমার একটা এই ছেলেটাই শুধু ইনকাম করে 7,000 টাকা বেতন পায়, তাদের চলা স্যার আমার খুবই কষ্ট হয়েছে। তাতে আমার চোখে সমস্যা হয়েছে, চোখটা অপারেশন করা লাগবে। এই গভর্নমেন্টকে তো জনবান্ধব গভর্নমেন্ট বলা হচ্ছে, তো সরকারের প্রতি কার প্রতি আপনার কি আহ্বান? সরকারের প্রতি আমার আহ্বান যে আমার ছেলেটার চিকিৎসার পাশে দাঁড়াক, আরও ওর একটা মানে ওর একটা ব্যবস্থা করে দিই, যে কোনটা করলেও কিছু একটা করে খাতি পারবো। আমরা আজকে একটি পরিবারের সঙ্গে কথা বললাম, যাদের কথাবার্তা শুনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে তারা ওই দিন রাজপথে ছিল এবং তারা শেখ হাসিনাকে এবং এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে তারা নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য তারা রাজপথে নেমেছিল। বাট তারা বেঁচে আছে, বাট তাদের এই বেঁচে থাকাটা আগের দিনের চেয়েও খুবই কঠিন। একজন 7,000 টাকা বেতন পায় এবং এই 7,000 টাকা বেতনেই পুরো একটা পরিবার চলছে এবং তারা সরকার থেকে কোনো রকম ভাতা পায় না, যেটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে পাওয়ার কথা ছিল। তো নিশ্চয়ই আমাদের এই ভিডিওটা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছাবে এবং এটি তারা দেখবেন এবং এই যে পরিবারের দায়িত্ব, তাদের বেঁচে থাকার জন্য সর্বনিম্ন যেটুকু দরকার সেটুকু ব্যবস্থা করা সরকার নিশ্চয় করবে, এমনটা প্রত্যাশা করছেন তারা। আর একটি বিষয় জানতে চাইবো যে ওই দিনের কি কোনো ফুটেজ ছিল না আপনাদের কাছে যে আপনারা যুদ্ধ করেছেন, নেমেছেন বা গুলির মুখোমুখি হয়েছেন? স্যার ওদিকে ফুটেজ কীভাবে করবো, ওকে নিয়ে তো আমরা দৌড়াদৌড়ি করতেছিলাম স্যার, আর এদিকে পুলিশে তাড়াইতেছিল, গুলি করতেছিল স্যার, কোনো ছবি তোলার সুযোগ পাই নাই। রাস্তায় কি বেরোনোর মতো তো আসলে ছবি তোলার সুযোগ আসলে সবার হয়নি ওই দিন। আমাদের অনেকেই সাংবাদিকরা যারা মাঠে ছিল তাদের অনেকেই কিন্তু এরকম ডকুমেন্টস রাখতে পারেনি, কারণ গুলির মুহুর্মুহু গুলি যেভাবে আসছিল সেভাবে আসলে ওই সময় যে ডকুমেন্টস করতে হবে, ভিডিও রাখতে হবে, এই সেন্সটা আসলে অনেকেরই কাজ করেনি। তো এখন তাদের কাছে যেহেতু হাসপাতালের ডকুমেন্টস আছে, ঢাকা মেডিকেল কলেজের ছাড়পত্র আছে, সব ধরনের ডকুমেন্টস আছে যেটা লিখিত, তো এটার উপর বেস করে আসলে তাদেরকে সরকার চাইলে ভাতা দিতে পারে এবং একটা রাষ্ট্রের যেহেতু তারা নাগরিক, সংবিধানের মতে তারা রাষ্ট্রের মালিক, সো তাদেরকে মিনিমাম সেই স্বাস্থ্য সেবাটুকু দিয়ে, বেঁচে থাকার অধিকারটুকু দিয়ে নিশ্চয় তাদেরকে গভর্নমেন্ট সম্মানিত করবে, এমনটা প্রত্যাশা করছে এই ভুক্তভোগী পরিবারটি।